আমার মাসি দেখতে খুব সুন্দর ছিলেন। আমার মাসির বর তাকে তালাক দিয়ে দিল। মাসি তখন বিধবার মতো হয়ে গেলেন। মাসি তখন কলকাতায় আমার বাসাতেই থাকত। আমি মাছির রূপ দেখে কিছুতেই সহ্য করতে পারতাম না, আর তাই একদিন রাতে মাসিকে জোর করে। বাকিটা গল্পতে বলা যাক। আমার বয়স তখন 14 বাপনের হবে। এমনি কলকাতাতে এখনকার মতো ভালো যাতায়াত ছিল না। সকাল আর দুপুরের মিলিয়ে মোট 2টি বাস ছিল। সারাদিনে খুব দুষ্টু ছিলাম বলেই দাদা বোর্ডিংয়ে ভর্তি করে দেন। দাদা তখন বিএস এর লেফটেন্যান্ট। বড়দিনের ছুটিতে পালা করে আমাদের ছোটমাসির বাড়িতে ছুটি কাটাতে যেতে হতো। মা সরকারি চাকরি করতেন, তাই সময় সুযোগমতো না দেখে দিদি কাদির সাথে আমাদের পাঠিয়ে দিতেন। পাহাড়ে ঘেরা জায়গাটা আমাদের খুব ভালো লাগত। রীতা মেসোর ছোট বোন, আমাদের থেকে বিশেষ ছিল না। বছর 5 হবে, দেখতে যেমন মিষ্টি, গান তেমন গাইতে পারত। আনন্দে কেটে যেত আমাদের কৈশোর। মাছের নাম খুব আধুনিক ছিল। মার থেকে ছোটমাসি 10 বছরের ছোট ছিলেন। রীতিকা নাম হলেও সবাই মাসিকে হৃদয় করেই ডাক। অনেক স্নেহ করতেন আমাদের, আর চূড়ান্ত রান্না ছিল হাতে। তাই আসলে ওনার হাতের মোট বা কই মাছের কালিয়া আনারসের চাটনি খেয়ে মন ভরে যেত। যা বানাতে মুখে স্বাদ লেগে থাকত। মেসো ব্যবসায়ী ছিলেন। এরপর আমরা ব্যারাকপুরে চলে আসি, বাবার বদলি হয়। ছোটবেলার সোনালি দিনগুলো চোখে ভাসে, হৃদয় করেই ডাকতাম। বিহার থেকে ফিরে এসে হৃদয়ের সাথে বাবদ মাসির সাথে যোগাযোগ হারিয়ে গেছিল। চিঠি ছাড়া কোনো যোগাযোগ থাকত না প্রায়। আর আমাদের বাড়িতে ফোন অনেক পরে এসেছিল। বাবার বদলির 4 বছর পরে মা বদলি হয়ে চলে আসেন। আমাদের ব্যস্তময় জীবন চলতে থাকে। আস্তে আস্তে স্মৃতি হতে থাকে। স্কুল শেষ করে, কলেজ শেষ করে, ইউনিভার্সিটি ছাড়িয়ে বেশ বড় হয়ে যায়। মা বাবার বয়স হয়েছে দুজনেই। রিটায়ার করে দাদার আশ্রয় নিয়েছেন দাদার 2 ছেলে মেয়ে। দাদা তার পরিবার, মা বাবাকে নিয়ে খুব খুশি। আমি ছোট বলে আমার উপর দায়িত্ব কম ছিল। বয়স 27, বিয়ে করলেই করা যায়, কিন্তু বিয়ের দিকে তেমনটা ছিল না। দাদা আমরা চলে যাওয়ার পর থেকেই আমি একটু বেশি বেপরোয়া হয়ে উঠলাম। ভালো ব্যাংকে উঁচু পোস্টে চাকরি করার সুবাদে পয়সার অভাব হতো না। বছরে 1-2 বার করে মা বাবা এসে থাকলেও দাদার বাচ্চাদের প্রতি তাদের টান থাকার কারণে আম্বালা ফিরে যেতেন। মা চাইতেন আমরা সবাই একসাথে থাকি, কিন্তু তা সম্ভব হতো না। মোবাইল বা ফোনের দৌলতে এখন কোনো দূরত্ব দূর ছিল না। রূপালীকে আমার ভাল লাগত, কিন্তু জীবনসঙ্গী হিসাবে ওকে ভাবিনি। মাঝে মাঝে আমার ফ্ল্যাটে চলে আসত রবিবারে। পরে আমার সময় কেটে যেত। রূপালীকে সেরকমই মেয়ে ছিল। ইংরেজি স্কুলে পড়ার দৌলতে সব কিছুই রপ্ত করে নিয়েছিল অল্প বয়সে। রূপালী কি আমাকে বিয়ে করবে, আমাকে ভালোবাসে, এমন সম্পর্ক আমার আর ওর ছিল না। আর অফিসেও আমার সাবঅর্ডিনেট। কিছুদিন পর জানতে পারলাম দাদা দিল্লিতে থাকবে, আর সেখানে বাড়ি কিনছে। দাদার 2 ছেলে মেয়েকে সামনে বাড়ি কিনতে অনেক টাকার দরকার পড়ল। মা বাবা তাদের জমানো টাকা ঢেলে দিলেন দাদার বাড়ির পিছনে পেল্লায় একখানা বাড়ি কিনে। দাদা দিল্লিবাসী হয়ে গেলেন। আগের মতো শাসন না করলেও সপ্তাহে 1 বার ফোনে লেকচার শুনতে হতো। তারাও আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। আমার ব্যারাকপুরে ফ্ল্যাটে আমার সাজানো গোছানো সাম্রাজ্যে ঘন কুয়াশায় ঢেকে গেল। যখন ঘর জামাই আসলো, ব্যক্তিগত শত্রুতার জেরে মেসোর বন্ধুরা তাকে ঢুকিয়ে পথে বসিয়ে দিয়েছেন। সবথেকে আশ্চর্যের বিষয়, মেসো এসব কথা বাড়িতে জানানোর ইচ্ছা পর্যন্ত করেননি। দিদির বিয়ে হয়েছে বিহারে, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা বিশেষ ভাল ছিলেন না। তাই তারা মেসমশাইকে সাহায্য করতে অস্বীকার করে মেসোর অমন সুন্দর বাড়িখানা বিক্রি করে ও ধার শোধ করা যায়নি। এমন অবস্থায় মেসো আত্মহত্যার পথ বেছে নেন। চারিদিকে ইনের বোঝা আর পাওনাদারদের যন্ত্রণা নিয়ে ছোটমাসির জীবন এখন যন্ত্রণা প্রায়। তাদের একটি কন্যা সন্তান শ্রাবণী ক্লাস 10-এ পড়ে মাত্র। তাকে মেসো স্কুলে ভর্তি করিয়েছিলেন অনেক পয়সা খরচা করে। এখন রীতিকা মাসি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। বেশ খারাপ লাগল। একটা মানুষকে কাছে দেখা এত ভালো লোক, কিন্তু ভাগ্যের কি পরিহাস, মা বাবার আদেশ আসলো দিল্লি থেকে। এরকম পরিস্থিতিতে আমার কাছে শুধু আদেশ আসে, তুই তো অনেক ইনকাম করিস, তুই মাসিকে নিজের কাছে রাখ। অত বড় ফ্ল্যাট কি করবি একা থেকে? তার চেয়ে মাসি রান্না বান্না করে দেবে, আর দীপা স্কুলের ছুটিতে আসতে থাকবে মাসির। আমরা ছাড়া কে আছে বল? মাসিক একটা ভালো কাজ দেখে। মাসি তো বিয়ে পাস। মারা দেশে আমার বাসায় ফুর্তির দিনগুলো শেষ হতে চলেছে। রূপালীকে কে জানালাম যে আমাদের আড্ডার দিন শেষ। মাসির বয়স এমন কিছু বেশি ছিল না যে জীবন শেষ হয়ে গেছে। 35 শেষ করেছে সবে।
কিন্তু এমন পুরা মহিলাকে ঘরে রাখা মানে নিজের সব প্রাইভেসিতে আমাদের বাধে। ফোনে মাসির কান্না হাতে পায়ে ধরা শুনে আমার মন গলে গেল। মাসির দেনা শোধ করতে করতে আমার পুঁজি প্রায় শেষ হবে এমন সময় মাসির মেয়ের স্কুল থেকে ফোন আসলো, সামনের বছরে টিউশন ফি করতে হবে। অনেক টাকাই নেই করে খরচা হয়েছে। বাধ্য হয়েই সেভিংসের কিছু কালো টাকা ভাঙিয়ে ড্রাফট করে পাঠিয়ে দিলাম। মাছের প্রতি ভালোবাসা থাকলেও এখন আমি আর ছোট নেই। দাদা বাবাই সব ব্যবস্থা করে মাসির কলকাতাতে জিনিসপত্র বিক্রি করিয়ে দিলেন। বোচকা বুচকি নিয়ে মাসি আমার ফ্ল্যাটে উঠলেন। আমার খারাপ দিন শুরু হলো। মাসিকে বুঝতে দেওয়া সম্ভব নয় যে আমি একেবারেই খুশি নয়। ছোটবেলায় মাসিকে যা দেখেছিলাম, এখন মাসির অনেক পরিবর্তন হয়েছিল। সুন্দর মুখখানা মায়া জড়ানো। আমার মাসি এমনিতেই অনেক লম্বা, কিন্তু এখন লম্বা চুলের বিনুনি, ফর্সা সুন্দরী মুখে অসাধারণ একটা মায়া। এসব আগে কখনো দেখিনি, কিন্তু এখন মাসির সব সময় সামনে থাকে, তাই চোখে পড়ে যায়। মাসি কখনো আমাকে সানি বা রাফি সব নামেই ডাকতেন। সকালে রান্না, পরে আমার রান্না খাইয়ে টিফিনও দিয়ে দিতেন। সত্যি বলতে মাসির রান্না খেয়ে এত তৃপ্তি পেতাম যে বাকি সব কিছু ভুলে যেতাম। মাসির পাশে যেভাবে দাঁড়ানোতে মাসি আমার সামনে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেন, যা আমি চাইতাম না, ভাল লাগত না। একরকম মাসির সংসার যেন আমি চালাচ্ছিলাম। 2 সপ্তাহ কেটে গেছে। মাসি এসেছে। মাসি মাঝে মাঝে আমার ফোনে মার সাথে বাবার সাথে কথা বলে নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আনন্দ করাতে উঠে গেল। রাহুল আমার এক কলিগ। সুযোগ পেলে তাই আমার দুর্বলতাকে কাজে লাগিয়ে রূপালীকে নিয়ে অনেক কিছু করা শুরু করল। কাজ অফিস করতে করতে কেটে গেল 1 মাস। মনে মনে ভাবলাম 10টার পর মাসি তো নিজের ঘরে নিজের মতো থাকে, টিভি দেখে বা বই পড়ে। যদি বন্ধুর বাহানায় নিয়ে আসি কাউকে, ক্ষতি কি? আর মাছির ঘর পূবের বারান্দায়, আমি উত্তরে 2টা ঘর ছেড়ে থাকি। 2টা রান্নাঘর, 2টা বাথরুম। মাছির ঘর মাসির বাথরুমের সাথে। এভাবে আর কতদিন চলবে? মাসি থাকাতে আমার বাজে নেশা বন্ধ হয়ে গেল। কারণ মাসির সামনে যদি মেয়েদের নিয়ে আড্ডা দেই তাহলে মাসিমাকে বলে দেবে হয় মাসি আমার অসুবিধা বুঝতে পারত না। মাসি বুঝলেও নিরুপায় ছিল। অনেক ভেবে দেখলাম মাসি কাজে গেলে আমার অন্তত একটু সুবিধে নিশ্চয়ই হবে, কিন্তু কোথায় কাজে পাঠাব? মহাচিন্তা। শেষমেশ আমার ব্যাংকের জিএমকে বলে মাসিকে আমার ব্যাংকে মাসিকে স্টাফ হিসাবে ঢুকিয়ে দিলাম। শর্ত একটাই, অফিসে কাউকে বলা চলবে না যে আমি তার ভাগ্নে। কারণ আমি ব্যাংক ম্যানেজার, যদি সবাই জানতে পারে ঋতিকা আমার মাসি, তাহলে আমার অনেক অসুবিধা হবে। তাছাড়া মাসি একটা নর্মাল স্টাফ, আমি বস। যাই হোক, মাসি কাজে যোগ দেওয়াতে সত্যি স্বস্তির নিঃশ্বাস পড়ল। আমি অনেকটা ব্যক্তিগত জীবন ফিরে পেলাম। আস্তে আস্তে আরও 1 মাস কেটে গেল। সিগারেট ঘরে খেতাম। যেহেতু আমার টাকায় মাছের বাচ্চার পড়াশোনা চলত, সেই জন্য মাসির হাবভাব পাল্টে যেতে লাগল। এত বিনয়ী ভাল লাগত না। এজেন্ট প্রভু ভৃত্যের মতো ব্যাপার স্যাপার, কেউ কাউকে কিছু না বললেও মাসি আর আমার সংযোগ এতটাই কমে গেল যে শুধু আমার প্রযোজনার চাহিদার কথাটুকু হতো। এর জন্য আমার ব্যস্ততা কতটা দায়ী তা আমি জানতাম না। ছুটির দিন ঘরে থাকতে ইচ্ছা করত না। গাড়ি ছিল একদিন, তাই মাছিকে গাড়ির স্বাদ উপভোগ করার খাতিরে বললাম, এখানে গাড়ি চালানো শিখে নাও, আমার বাজারের জন্য অপেক্ষা করতে হবে না। মাসি মাথা নিচু করে বলল, কাল খোঁজ নেব। আমি বিরক্ত হয়ে বললাম, আরে খোঁজ নিতে হবে কেন? বিশুদা রয়েছে তো, সব শিখিয়ে পড়িয়ে দেবে। মাসি চুপ করে নিজের ঘরে চলে গেল। বিশুদা আমার ড্রাইভার। সেদিন সোমবার রাতে ঘরে বিরক্ত হয়ে পার্টি ডাকলাম। আমার বিশেষ বন্ধু অরুণ, তার সহপাঠীদের সাথে ঋতিকার নীল। ঋতিকা তেমন একটা ভাল মেয়ে না। ওকে পছন্দ না হলে অরুণ আমার ভালো বন্ধু, মানা করতে পারলাম না। নীল 1 মাস আমাদের ব্রাঞ্চে এসেছে, দারুণ সুন্দরী, কিন্তু কারো সাথে বেশি কথা বলতে চায় না। সহজে আমার বসার ঘরে সবাই বসে হাসি ঠাট্টা করছে। নীল আমার ডাকতে এসেছে, না হলেও সহজে কোনো পার্টিতে যায় না। আমরা কি করতে যাচ্ছি তা মাসি লুকিয়ে থেকে দেখতে লাগল। মাছি বাড়িতে শাড়ি পরে থাকেন, আর শাড়ি পরলে মাসিকে আরও সুন্দর দেখায়। মাসিকে দেখে অরুণ চমকে উঠল। ওদের ভুল ভাঙিয়ে দিয়ে সংক্ষেপে সব বলতে হলো। মাসিকে অরুণ বলল, মাসি আজ আমাদের সাথে থাকুন। মাসি মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি বললাম, বাহ, তাহলে তো ভালোই হয়।
তোমার বিরক্ত লাগলে তুমি তোমার ঘরে চলে যেতে পারো। মাসি বলল, না, আমার অসুবিধা নেই। তোমাদের যা ইচ্ছে কর, রাতে কি রান্না করব কিছু। আমার মনে মনে আনন্দ হলো। এই তোমার কি রাতে কেউ কিছু খাবে? আমার মাসি কিন্তু চরম রান্না করতে পারে ঋতিকা। আরও পুরুন বাড়ি চলে যাবে অরুণ অনেক জোর খাটানোর পর। এতে সম্মতি জানাল না। নীলু বলল, যা খুশি চলবে মাসি, আমার আর নীলের জন্য রান্না করা চিকেন, আচারি আর পরোটা আর রায়তা, চা কফি তাড়াতাড়ি দিয়ে যাও। মাসির সম্মতি জানানোর মতো ঘাড় নেড়ে রান্নাঘরে চলে গেল। আমরা গান ছেড়ে নাচতে শুরু করলাম। আমার খাওয়া হয়নি বললে ভুল হবে, অরুণ আর ঋতিকা যাবার জন্য বায়না শুরু করে দিল। কফির প্রশংসা কে কি করেছিল সত্যি বলতে আমার মনে নেই। শেষমেশ অরুণ আর ঋতিকা বেরিয়ে গেল। বুঝতে আমার অসুবিধা হলো না। এবার আমি আর নীল রইলাম। আমি গল্প করা শুরু করলাম। নিজস্ব সোজা, কিন্তু লোক বুঝে চলে। আমার হাই পোস্ট, তাই আমাকে সমীহ করলেও ওর মনে কি আছে বোঝা যায়। তাই সাধারণভাবে শুরু হল কথাবার্তা। নীল কথা বলতে বলতে জানাল যে সে বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছে শুধু বদলি নিয়ে নয়, তার বাবাও এসেছে বদলি হয়ে। এছাড়া পড়াশোনা ব্যাঙ্গালোরে করেছে। আমি বিয়ের কথা জিজ্ঞাসা করতে খুব রেগে লাল নীল। কি পিয়া? আমারই লাইনের মনে হলো নীলকে। আচ্ছা, তুমি তোমার মাসিকে ডাকছ না কেন এখানে? মাসি কি এখানে থাকলে বিষয়টা খারাপ মনে হবে? কিন্তু মনের শয়তানি বুদ্ধি জাগল। যদি মাসিকে এখানে বসায় তাহলে মাসি মা বাবাকে আমার জীবনযাত্রা নিয়ে কিছুই বলতে পারবে না। আর কোনোভাবে যদি নীল বা অন্য কাউকে এনে পারি তাহলে মাসির মুখ বন্ধ হয়ে যাবে। নীল বল, মাসি, এখন আমরা যা খাব তা আপনারও খেতে হবে। যদি খেতে না চান তাহলে কিন্তু আমরা ভেবে নিব আপনি আমাদের হিংসা করেন। মাসি বল, কি খেতে হবে আগে শুনি তো, দেখছ না আমরা কি পান করছি? তোমার তা পান করতে হবে। মাসি মৃদু হেসে বলল, আমার তোমাদের মতো অভ্যাস নেই। আর এখন আর এসব কি মানায়? নীল না করে বল, না ওসব চলবে না, এই একটা খেতেই হবে বলে আরেকটা মাসির হাতে ধরিয়ে দিল। মাসি না করলেও গল্পের ছলে এদিক ওদিক করে পুরোটা শরবত খেয়ে ফেলে নেশার ঘোরে। নীল প্রশ্ন করল, আচ্ছা রিদা মাশরাফি কেমন ছেলে? মা ছিল কেবল ভগবান একরকম আমার মালিক। আমি জানি না, এমন ভাব করে বললাম। কেন মাসি এমন কথা বলছ? তুমি জানো না নীল রাফি আমায় নতুন জীবন দিয়েছে। ওর ঋণের বোঝায় আমি ডুবে আছি। আর জানি না কোনোদিন ঋণ শোধ করতে পারব কিনা। নীল বল, আচ্ছা ও যে সিগারেট খাচ্ছে? মাসি ওই কথা উড়িয়ে দিয়ে বলল, এখনকার ছেলেমেয়েরা একটু আধটু খায়, ও একা থাকে, বেচারা কী বা করবে। মাসির কথা শুনে ভালো লাগল। নীল আর মাসি বুঝতে দিতাম না। টিভির এর উপর আমি সিলেট রাখি তোয়ালে চাপা দিয়ে মাসির সংকোচ কাটাতে ঘর থেকে সিরাপ নিয়ে বেরিয়ে গেলাম। নীল এবার শালীনতার মাত্রা ছাড়িয়ে ফেল। তুমি আসতে ওর কত অসুবিধা, ওর মেয়ে বন্ধুরা এখানে আসতে পারে না। বাইরে থেকে দাঁড়িয়ে বারান্দায় আমি সব কথা শুনছি। সত্যি মাসি আমাকে মানে না। আমার পয়সার জন্য এমন কথা বলছেন, বুঝতে হবে। না না, অসুবিধা কোথায়? ওর মেয়ে বন্ধু আসলে আসবে। এখন ওর বিয়ে করার কথা আমার জন্য না, ওর কত কষ্ট। আমার জীবনে আর কি বা আছে? ও আমার মেয়ের দায়িত্ব নিয়েছে, এটাই বড় কথা। তার জন্য আমি তো এমনিতেই ওর কাছে ঋণী। ও না থাকলে হয়তো আমার পথে বসতে হতো। আমি সত্যিই সেইভাবে মাসি আমার সহানুভূতি নিচে চাপা পড়ে থাকতে দেখতে চাইনি। মাসি ঘরে আছে। আমি ঘরে ঢুকলাম। মাসির কথাবার্তা এলোমেলো হয়ে গেছে। ভয় আবোল তাবোল বকছে আর নীল ও মাসিকে মজার পাত্র বানাচ্ছে। মাসিকে দেখতে আজ অনেক সুন্দর দেখাচ্ছে। মাসিকে ছোটবেলায় দেখেছিলাম সুশ্রী মায়ের মুখ। আমি ভাবলাম মাসিকে আমার যে করে হোক আমার কথায় রাজি করাতে হবে। আমি মাঝিকে বললাম, ছোটবেলা থেকে তুমি আমার সব কথা রেখে আসছ। আমি তোমায় এখন একটা কথা বলতে চাই। আর সেই কথাটা আমার মাকে বলা যাবে না। আমি মাঝিকে বললাম, মাসি, আমি তোমার কাছে একটা জিনিস চাই। মাসি বলল, কি জিনিস? আমি বললাম, আমি চাই তুমি মেসোর সাথে রাতে যা করেছিলে আমি তোমায় তা করতে চাই। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। না, আর আমার মা মারা যেতেন। আমি যখন প্রার্থনা করছিলাম তখন কাকা কাকি হাসপাতালে আসে। এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কাকিকে কাঁদতে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, তোমরা কাজ কেন? চিন্তা করো না, মা ঠিক হয়ে যাবে।
কাকা বললেন, আমরা তোমায় কোথায় না খুঁজেছি। আমি আর তোমার কাকি কলকাতার কোনায় কোনায় তোমাকে খুঁজে বেরিয়েছি। তুমি কোথায় চলে গিয়েছিলে একবার তো আমাদের ফোন করে জানাতে পারতে যে তুমি তোমার মাকে নিয়ে এই হাসপাতালে এসেছ। আমি মনে মনে ভাবলাম কাকা আপনাকে কি আর বলতাম, আমার বলার কিছুই বাকি নেই। কাকি আমার সাথে খুব ভালোভাবে কথা বলছিলেন। কিছুক্ষণ পর কাকা কাকিকে ইশারায় বলেন, তুমি এদিকে এসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। কাকার কথা শুনতে চলে গেল। আর এদিকে আমি আমার মাকে নিয়ে আমার বাসায় চলে এলাম। পরিশেষে একটা কথা দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই। আমাদের সমাজে এমন কিছু ডাক্তার রয়েছে, তারা ডাক্তার নামের কলঙ্ক। তারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করে। আর এরকম ঘটনা আমাদের সমাজে বিভিন্ন দেশে ঘটছে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমে